অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারছো। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের রেসিপি ছোলে ভাটুরে, রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো, আর থাকছে কিছু টিপস। দেখো, আমি এখানে 500 গ্রাম কাবলি চানা নিয়েছিলাম, যেটা রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। আর আছে এখানে 500 গ্রাম কাবলি চানার পরিমাণে 100 গ্রাম মুসুরির ডাল। একটা ছোট্ট স্টেনার নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ চা পাতা। বড় একটা এলাচকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম গোটাটাই। নিলাম 3-4টে ছোট এলাচ, 3-4টে দার লং, একটা স্টার, 5-6টা গোটা গোলমরিচ, 3-4 টুকরো দারচিনি দিয়ে বন্ধ করে নেব। এটাতে কিন্তু চা করার সময় চা পাতা দিয়েও তোমরা চা করে খেতে পারো। নিয়ে বন্ধ করে রেখে দেব। এবার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা কাবলি চানাটা ঢেলে দিলাম, আর মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। দিলাম সামান্য পরিমাণ নুন আর একদম অল্প হলুদের গুঁড়ো। নিয়ে এটাকে বসিয়ে দিলাম, যার মধ্যে চা পাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, স্টার, গোটা গোলমরিচ সব দেওয়া আছে, লং। নিয়ে গ্যাসের ফ্লেমের মধ্যে জ্বালিয়ে কুকারটা বসিয়ে নিলাম। আমি দিয়েছি 6টা সিটি। দেওয়ার পর দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে থেকে ওই স্টেনারটাকে বার করে নিলাম। কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। তোমরা একটু সিদ্ধটা দেখে নেবে তোমাদের কটা লাগে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা গোটা রসুন, 2টো বড় টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা গোটা, আর 1 টুকরো আদা খুব ভালো করে সেদ্ধ করে নেব। নামিয়ে নিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কার বোঁকগুলো ফেলে দিয়েছি, আদাটাও নিয়ে নিয়েছি, আদাটা ছাড়িয়ে দিয়েছিলাম, আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আমি যে পরিমাণ কাবলি চানা আর মুসুরির ডাল দিয়েছি তাতে আমার এটা লাগবে। যারা বেশি দেবে তাদের একটু টমেটোর পরিমাণ, লঙ্কার পরিমাণ, আদা আর রসুনের পরিমাণটা বাড়িয়ে নিও। নিয়ে টমেটোটাকে একটু কেটে নিচ্ছি, আদাটাকেও একটু টুকরো করে নিলাম। নিয়ে মিক্সারের ছোট বাটিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর স্টেনারের মধ্যে যেগুলো দিয়েছিলাম চা পাতা, বাকি সব গোটা গরম মশলাগুলো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। দিলে কিন্তু কাবলি চানার রঙটা খুব ভালো হয় আর টেস্টি হয়। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ফুল ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম সুজি। সুজি কিন্তু না ভেজেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর একটু অল্প পরিমাণ খাবার সোডা। দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম নুন। নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যাতে একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। ফুল ময়দা, সুজি, বেকিং পাউডার, নুন আর চিনি মাখিয়ে নেওয়ার পর এখানে আমি 200 গ্রাম নিয়েছি টক দই। টক দই দিয়ে এবারে খুব ভালো করে আটাটা মেখে নেব। যতটা
ভালো করে দইটার সাথে মাখানো যায়। দেখো মোটামুটি দইয়ের সাথে আটাটা একটু মাখানো হয়ে গেছে, কিন্তু আর একটু নরম হবে বলে আমি এবারে জলের ব্যবহার করব। এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল নেব, গরম জলও না বা খুব ঠান্ডা জল না। নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব নরম করে মাখবো না। আমি কিন্তু এখানে কোনো রিফাইন্ড অয়েলের বা সাদা তেলের ব্যবহার করিনি। দেখো মাখানোটা হয়ে গেছে। নিয়ে এটাকে খুব ভালো করে হাতের মধ্যে ডলতে হবে, ঠিক এইভাবে আমি যেভাবে করছি। তাতে খুব নরম হয় আর আটা মাখাটাও ভালো থাকে, আর যখন ভাজা হবে খুব ভালোভাবে ভাজাটা হবে। ঠিক এইভাবে তোমরা কিন্তু আটার ডোটাকে থালার উপরে একটু করে নাড়াচাড়া করে নিই। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, নিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব, ঠিক এইভাবে। একটু মাখিয়ে নেওয়ার পর আবার কিন্তু সাদা তেল দিতে হবে। দুবার এখানে সাদা তেলের ব্যবহার করেছি। নিয়ে এবার দেখো হাতের মধ্যে এরকম ভাবে গোল গোল করে নিতে হবে, তাহলে কিন্তু একে অপরের সাথে তেলটাও ঢুকে যাবে, সবকিছু মাখানো হয়ে যাবে। এরকম করে মাখিয়ে নিয়ে ওপর থেকে আবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, নরম থাকবে জিনিসটা। নিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে একটা পরিষ্কার রুমাল ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু 4 ঘন্টা ঢাকা দেওয়া থাকবে। এর ফলে আটাটা খুব ভালো করে নরম হয়ে ফুলে উঠবে। এবারে চলে আসি ছোলেটা রান্না করার দিকে। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। তারপরে দিয়ে দিলাম তেল গরম হওয়ার সাথে সাথে 3টে তেজপাতা। তেজপাতাটার থেকে একটু গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো একটু হালকা লাল হয়ে এসছে, মানে নরম হলো পেঁয়াজটা। এই সময় সিদ্ধ করার 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন যেটা সিদ্ধ করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেটাও কিন্তু পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এলো, লাল লাল হয়ে, তখন কিন্তু দিলাম। নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজা হবে পেঁয়াজের সাথে। একটু রঙের পরিবর্তন হবে আর গন্ধও বেরিয়ে আসবে। পেঁয়াজের সাথে একদম মিশে যাবে পুরো মশলাটা। 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি প্লেন লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে ঠিক সেরকম দিও। জিরের গুঁড়ো পরিমাণ মতন, নুন স্বাদ অনুযায়ী। এখানে কিন্তু ধনে গুঁড়োর ব্যবহার করব না। নিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে সেদ্ধ করা মশলার পেস্ট, পেঁয়াজ আর বাকি এই মশলাগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, সব যেন খুব ভালো করে মিশে যায় একে অপরের সাথে। দেখো রঙেরও পরিবর্তন হচ্ছে আর তেলও ছেড়েছে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম ওপর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, ঠিক এইভাবে। দেখো রঙের পরিবর্তন হয়েছে, আর নাড়তে নাড়তে বোঝাই যাবে যে মশলাটা পুরো ভাজা হয়ে এসছে, কষা হয়ে এসছে। তেলও দেখো একটু ছেড়ে দিয়েছে। তেল যেই ছেড়ে আসবে মশলার থেকে, সেইখানে এসে সেই সময় আমি 4টে বড় কাঁচা লঙ্কা আর 50 গ্রাম ধনেপাতা দিয়ে দিলাম। নিয়ে আবার খুব ভালো করে পুরো মশলাটার সাথে কষিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধ মশলার সাথে ঢুকে যায়। এই জন্যই আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি ধনেপাতা দেব বলে। যে ধনেপাতা দেবে না সে তখন
ডাস্ট দিতে পারো। দেখো খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে এলো। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, গরম জল নয় কিন্তু প্লেন নর্মাল জল, নিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা সিদ্ধও হয়ে আসবে, ওর থেকে আরও ভালো গন্ধ বেরোবে আর রঙেরও একটা সুন্দর ঘনত্ব তৈরি হবে। দেখো কি সুন্দর, আর তেল কিন্তু বেরিয়ে এসছে পুরো মশলাটার থেকে, জলটাও শুকিয়ে এলো। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে জল দেওয়ার পর। কি সুন্দর রং হয়েছে দেখো। এইবারে দিয়ে দিচ্ছি আবার 50 গ্রাম টক দই, নিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে টক দইটাকে কষতে থাকবো। যদি কিছু ভালো লেগে থাকে আমার রান্না বা আমার যে কোনো ভিডিও, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দিলেই আমার সমস্ত রান্না, আমার বাকি সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, সব কিছু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখো দইয়ের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হচ্ছে আর তেলও কিন্তু ছেড়ে আসছে। কত সুন্দর রং হয়েছে দেখো মশলাটার। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি চানা, যেটা মসুরির ডাল দিয়ে সিদ্ধ করেছিলাম। পুরো ডাল কাবলি চানাটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যে যেরকম গ্রেভি রাখবে চানা মশলার, ঠিক মানে ছোলা বাটুরাতে যে চানা মশলাটা বানাচ্ছ ঠিক সেই পরিমাণে কিন্তু তোমরা জল দিও, কারণ মশলা মোটামুটি তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে নিলাম কাবলি চানাটা সেদ্ধ দিয়ে। এইবারে তেজপাতাগুলো তুলে নেব, কারণ তেজপাতার পুরো গন্ধই কিন্তু মশলার মধ্যে চলে গেছে। আর খাবার সময় তেজপাতা বাটিতে পড়লে ভালোও লাগে না, মুখেও ভালো লাগে না, ওই জন্য আমি পুরোটা তুলে নিই। 3টে তেজপাতাই আমি তুলে নিলাম। দেখো তোমরাও তুলে নিও, তাহলে সুবিধা হবে। আর একটু নাড়াচাড়া করে নিই 1 থেকে 2 মিনিট। একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। সামান্য পরিমাণ আমি একটু জল দিলাম, নিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। এদিকে আমার আটা মাখাটাও 4 ঘন্টা হয়ে গেল। এবারে আমি চলো বাটুরেটা তৈরি করে নিই। দেখেছো কতটা বেড়েছে, কত নরম হয়েছে দেখো। নিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। একদম নরম হয়েছে। একটু মিডিয়াম সাইজের লেচিগুলো বানাবো। গোল করে নিচ্ছি। এইভাবে যদি আটাটা মাখা হয়, মানে ফুল ময়দাটা বাটুরের, তাহলে কিন্তু খুব নরম হয়। এবারে বেলে নেব। ওদিকে তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হতে দিয়েছি। বেলনাতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলে কিন্তু বেলতেও সুবিধা হবে। একটু টেনে টেনে বেলে নিতে হবে বাটুরেগুলো, ঠিক এইভাবে। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। তেল গরম হয়ে এসছে, আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে, ঠিক এইভাবে নিয়ে খুব ভালো করে
ভেজে নিতে হবে। আর সুজি দিলে বেশ একটু মুচমুচে হবে চারপাশ। দেখো কি সুন্দর ফুলছে। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কি সুন্দর লাল হয়ে এসছে দেখো। উল্টে দিলাম, আবার একবার উল্টে নিতে হবে। ঠিক এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবারে তুলে নেব। এদিকে দেখো ছোলাটাও কি সুন্দর রং হয়েছে। পরিবেশন করে দিচ্ছি। আবার বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। কি সুন্দর রং হয়েছে দেখো। সবাই তোমরা খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।